উফ, ভার্সিটির প্রথম দিনটাই কেমন যেন যাচ্ছে। ক্লাসের সব ফর্মালিটি শেষ, এখন লাইব্রেরিতে গিয়ে একটু শান্তি করে বসা দরকার। এই নতুন ক্যাম্পাসে এখনও কিছুই চেনা হয়নি। বড় আপু ভাইয়াদেরও কেমন একটা গম্ভীর ভাব। এই লাইব্রেরিটা দেখি বেশ পুরনো। আমি আমার প্রয়োজনীয় কিছু রেফারেন্স বই খুঁজছিলাম। আমি বইয়ের সেকশনে মনোযোগ দিয়ে হাঁটছিলাম। ধুর বাবা, এই সেকশনের বইগুলো কি সব এদিক ওদিক ছড়ানো? যাকগে, একটু মনোযোগ দিয়ে খুঁজি। ঠিক তখনই পাশে থাকা সেলফের ওপর থেকে একটা বেশ ভারী বই ধপ করে মেঝেতে পড়ল। শব্দটি বেশ জোরেই হলো, আর আমি চমকে উঠলাম। আরে বাহ, কে ফেললো এটা? ঘুরে তাকিয়ে দেখি শেলফের অপর পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা রাগে লাল হয়ে আছে এবং সে বইটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন বইটাকেই গিলে খাবে। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। আপনি কি অন্ধ নাকি? দেখতে পান না আপনার কাঁধের ব্যাগের ধাক্কায় বইটা পড়ে গেল? আমি সরি আপু, আমি খেয়াল করিনি, সত্যি দুঃখিত। খেয়াল করেননি? এটা কি রাস্তাঘাট, লাইব্রেরি এটা ইভান, নাকি অন্য কিছু? আপনি জানেন এই বইটা আমার কত জরুরি ছিল, আর এখন এর মলাটটা দেখুন। আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। আসলে আমারই ভুল হয়েছে, ব্যাগের চেইনটা বেরিয়েছিল হয়তো। আমি সত্যি খুব লজ্জিত। ঠিক করে দেবেন? আপনি কি লাইব্রেরির বাধাই কর্মী? দরকার নেই। আর হ্যাঁ, এটা আমার ব্যাগ না, আমার নাম নীলা, 3rd ইয়ারের ছাত্রী আমি। লাইব্রেরিতে আসার আগে চোখ কান খোলা রেখে আসবেন। জি দুঃখিত আপু, আমি নতুন, ফার্স্ট ইয়ারে, বুঝতে পারিনি। ফার্স্ট ইয়ার বুঝতেই পারছি। আচ্ছা যান, আর দয়া করে আমার আশেপাশে আসবেন না। আমার মূল্যবান সময়ের অপচয় হলো আপনার জন্য। নীলা রাগে গজগজ করতে করতে লাইব্রেরির অন্যদিকে চলে গেল। আমি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। জেদি সিনিয়র, একে বলে জেদ। একটা সাধারণ ভুলের জন্য এত কথা শোনালো। ইভান, জীবনে কত রকমের মানুষের সাথেই তো দেখা হলো, কিন্তু এমন রুড ব্যবহার আগে দেখিনি। এই আপুটা একে তো আমার মনে থাকবেই, তবে কেন যেন রাগ হচ্ছে না, বরং এই জেদি আপুটাকে দেখে একটা কৌতূহল মিশ্রিত ভালো লাগা কাজ করছে। পরের দিন ভার্সিটিতে পা দিয়েই আমার মনে পড়ল নীলা আপুর কথা। জেদ আর রাগের এমন নিখুঁত সমন্বয় খুব কমই দেখা যায়। সত্যি বলতে, লাইব্রেরি ঘটনার পর আমি তাকে এড়িয়ে চলারই চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য আমার পিছু ছাড়ল না। তখন আমি ক্লাসের জন্য মেইন করিডোর দিয়ে যাচ্ছিলাম। আমার চোখ পড়ল একটা নোটিশ বোর্ডের দিকে। সেখানে ফার্স্ট ইয়ারের একটা জরুরি মিটিংয়ের ঘোষণা দেওয়া হচ্ছিল। আমি সেটা পড়তে একটু থমকে দাঁড়ালাম। হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকলো। ডাকটা বেশ রাশভারী, যেন আদেশ দিচ্ছে। ইভান, আপনি এদিকে আসুন তো। গলা শুনেই বুঝলাম ইনি সেই জেদি সিনিয়র। আমি ভয়ে ভয়ে পেছনে ঘুরলাম। দেখলাম নীলা আপু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন। তার চোখে সেই একই রকম বিরক্তির দৃষ্টি। জি আপু, কিছু বলছিলেন? কি বলছিলাম মানে? আপনার মনোযোগ কোথায় থাকে? ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য ফাউন্ডেশন ইংলিশ ক্লাসের রুটিন পরিবর্তন হয়েছে। আপনাকে কি কেউ জানায়নি? না আপু, আমি তো এইমাত্র নোটিশটা দেখতে যাচ্ছিলাম। দেখতে যাচ্ছিলেন? ভালো, শুনুন, এখন থেকে ফার্স্ট ইয়ারের সব একাডেমিক এবং রুটিন সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব আমার উপর। আমি আপনার ডিপার্টমেন্টের সিনিয়র প্রতিনিধি। ওহ, আপনি আমাদের দেখাশোনা করবেন? দারুণ তো। দারুণ কিছু নয়, এটা আমার দায়িত্ব। আর আপনার মতো অমন ভুলো মন আর অমন কাণ্ডজ্ঞানহীন একজনকে সামলানো যে কতটা কঠিন হবে সেটা আমি গতকালই টের পেয়েছি। আরে আপু, কালকের জন্য তো আমি সরি বলেছি। আসলে আমার ব্যাগের চেইনটায় সমস্যা ছিল। আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? ইভান, আপনার মুখে হাসি দেখছি কেন? আমি কি কোনো কৌতুক বলছি? এটা প্রফেশনাল জায়গা, এখানে সবাই সবকিছু সিরিয়াসলি নেয়।
সরি আপু, আমি বুঝতে পারিনি। এখন বলুন আমাকে কি করতে হবে? ভালো করে শুনুন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি। সেখানে সব নতুন রুটিন এবং অ্যাসাইনমেন্টের ডেডলাইন দেওয়া হবে। এই নিন একটা কাগজ, এগিয়ে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিন, আর আপনার পরিচিত আরও 5জন ফার্স্ট ইয়ারের বন্ধুর নাম্বারও দিন। আমার নাম্বার তো আমি আপনাকে দিতেই পারি, কিন্তু বন্ধুদের নাম্বার তাদের অনুমতি ছাড়া দিতে পারি না আপু। এটা ঠিক হবে না। কি বলছেন আপনি? আমার অনুমতি লাগবে না? আপনি কি আমার নির্দেশ অমান্য করছেন? আপনি কি চাইছেন আমি দিনের কাছে অভিযোগ করি? অভিযোগ? একটা সাধারণ নাম্বার চাওয়ার জন্য? আপু, আপনি কি সামান্য বিষয়কেও কঠিন করে তোলার জন্য একটা জেদ ধরেছেন? জেদ নয়, নিয়ম। নাম্বার দিন এখুনি। কাগজে নিজের নাম্বারটা লিখে দিয়ে, নিন। আপাতত শুধু আমারটাই দিলাম। অন্যদেরটা চাইলে আমি তাদের সাথে কথা বলে আপনাকে পরে দিব। ঠিক আছে, আমি দেখছি আপনাকে নিয়ে কি করা যায়। আর শোনো, আমাকে দেখলে যেন মুখ লুকিয়ে না হাঁটেন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার কাছে আসবেন। আমি নীলা, মনে থাকবে? মুখ লুকাবো? উল্টো আমি তো এখন আপনার আশেপাশে থাকার অজুহাত খুঁজব। এই জেদি আপুটাকে ঘাঁটতে আমার বেশ মজা লাগছে। মনে থাকবে আপু? নীলা আপু। নীলা আপুর সাথে ইভানের প্রথম কথোপকথন এভাবে শেষ হলো। নীলা আপুর সাথে সেই কঠোর কথোপকথনের পর কেটে গেল প্রায় সপ্তাহ দুয়েক। আশ্চর্যজনকভাবে তার গ্রুপের অ্যাডমিন হওয়ার সুবাদে আমার সাথে তার যোগাযোগ ঘন ঘন হতে শুরু করলো। যদিও সেই যোগাযোগ ছিল সম্পূর্ণ একাডেমিক, তবুও নীলা আপু প্রতিবারই আমাকে কোনো না কোনো কারণে লেকচার দিতে ভুলতেন না। সেদিন ছিল শুক্রবার, ভার্সিটির সব ক্লাস শেষ হয়ে গিয়েছিল। আমি আমার সাইকেলটা নিয়ে ক্যাম্পাসের পেছনের দিকের গেটের দিকে যাচ্ছিলাম। ওইদিকে একটা বেশ শান্ত এবং সবুজ রাস্তা আছে। হঠাৎ দেখলাম নীলা আপু একা ক্যাম্পাসের ভেতরের বাগানটার পাশে বসে আছেন। তার সামনে কিছু বই আর খাতা খোলা, তবে তিনি বইয়ের দিকে না তাকিয়ে আনমনা হয়ে একটা গাছের দিকে তাকিয়ে আছেন। মনে হলো তিনি খুব চিন্তিত। আমি প্রথমে ভাবলাম এড়িয়ে চলে যাই, কিন্তু কেন যেন পারলাম না। কাল থেকে তো তিনি আবার আমাকে রুটিন জিজ্ঞেস না করার জন্য বকা দেবেন, তাই একটু সাহসের সাথেই তার দিকে এগিয়ে গেলাম। আপু, আপনি এখানে বসে আছেন, কি হয়েছে? আপনি আপনি এখানে কি করছেন? ক্লাসের পর বাড়ি যাননি কেন? আপনার তো এখানে থাকার কথা নয়। আরে বাবা, আমি তো ভার্সিটির মধ্যেই আছি, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমি শুধু দেখলাম আপনি একা একা বসে আছেন, তাই। আমি একা থাকতে পছন্দ করি। আর হ্যাঁ, আমি একা থাকলে আপনার নাক গলানোর দরকার নেই। দেখুন আপু, আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু আপনার খারাপ সময়ে আপনার পাশে দাঁড়ানোর অধিকার আমার আছে। আপনি এতক্ষণ ধরে চুপচাপ বসে আছেন দেখে মনে হচ্ছে আপনি খুবই চিন্তিত। কি হয়েছে আপনার? নীলা আপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে যে জেদটা সবসময় থাকে সেটা যেন একটু নরম হয়ে এসেছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে আমার পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন আজ। আমার টাকাটা তোলা হয়নি, আর আমার বাবার ফোনও বন্ধ। খুব টেনশন হচ্ছে। ও, এই ব্যাপার। কত টাকা লাগবে আপু? আপনার জেনে কি হবে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি কেন টাকা দিয়ে সাহায্য করবেন? কেন করব না? আমরা সবাই এখানকার ছাত্র। এক আপদ বিপদে আমরা পাশে দাঁড়াবো না? তাছাড়া আপনি তো আমার সিনিয়র, বড় বোনের মতো। আমার সাথে এত সুন্দর করে কথা বলার দরকার নেই, আর আমার টাকার দরকার নেই। আমি কোনো মতে ব্যবস্থা করে নেব। ব্যবস্থা তো হবেই। তার আগে আপনি একটু আমার ব্যবস্থাটা দেখুন। আমি আমার ওয়ালেট থেকে প্রয়োজনীয় টাকার অঙ্কটা বের করে তার সামনে রাখলাম। টাকাটা মোটেই কম ছিল না। নিন আপু, এটা আপনার হাতে দিলাম। একদম ফি জমা দিয়ে আসুন, আর যখন আপনার সুবিধা হবে তখন আমাকে ফেরত দিলেই হবে। এটা কোনো দয়া নয়, এটা একটা দায়িত্ব।
আপনি আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? কারণ যেদি মানুষগুলোর মধ্যে যখন আমি নরম মন দেখতে পাই, তখন তাদের জন্য আমার কিছু একটা করতে ইচ্ছে করে। কাল সকালে যেন আপনাকে ফি জমা দিতে যাওয়ার জন্য লেকচার দিতে না হয়। যান, ফি দিয়ে আসুন। নীলাপক কিছুক্ষণ চুপ থেকে টাকাটা নিলেন। তার চোখে এবার রাগ নয়, বরং একটু অদ্ভুত কৃতজ্ঞতা দেখলাম, যা তার চেহারায় আগে কখনো দেখিনি। ধন্যবাদ ইভান, আপনার মতো আপনি সত্যিই খুব ভালো। আর আমি আমি হয়তো একটু বেশিই খারাপ ব্যবহার করে ফেলেছি। যাক, শেষমেশ আপনার মুখ থেকে একটা ধন্যবাদ আর আমার জন্য একটা ভালো শুনতে পেলাম, এটা আমার জন্য যথেষ্ট। এবার আপনি দ্রুত যান, আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করছি। নীলাপু দ্রুত হেঁটে অফিসের দিকে চলে গেলেন। আমি পেছনে ফিরে সেই সবুজ রাস্তাটার দিকে তাকালাম। আমার বুকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এটাই কি তাহলে সেই প্রথম ধাপ? এই জেদি সিনিয়রকে আজ একটু হলেও জয় করা গেল। এটাই বোধ হয় আমাদের প্রেমের শুরু। পরীক্ষার ফি সংক্রান্ত ঘটনার পর নীলাপুর সাথে আমার সম্পর্কটা অপ্রত্যাশিতভাবে নরম হতে শুরু করলো। তার জেদ এখনও আছে, তবে আমার প্রতি তার আচরণে চাপা স্নেহ মিশে থাকে। প্রায় প্রতিদিনই তিনি আমাকে ডেকে পড়াশোনার কথা জিজ্ঞেস করেন, যদিও সেটা মাঝে মাঝে বকা দেওয়ার মতোই শোনায়। আমার খুব মনে হচ্ছিল এইবার আর দেরি করা ঠিক হবে না। এই সম্পর্ককে শুধু সিনিয়র জুনিয়র আর টাকার লেনদেনের মধ্যে বেঁধে রাখা যায় না। আমার মনের ভেতরে যে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তা তাকে জানাতেই হবে। আমি একটা দারুণ সুযোগ খুঁজছিলাম। অবশেষে সেই সুযোগ এলো। সেদিন ভার্সিটিতে একটি সেমিনার ছিল। সেমিনার শেষে সব ভিড় কমে এলো। আমি দেখলাম নীলাপু লাইব্রেরির পাশে একা দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছেন। তার চোখে মুখে এবার রাগ নয়, এক ধরনের মিষ্টি বিষণ্ণতা দেখলাম। আমি তার কাছে গেলাম। তার ফোন রাখা শেষ হতেই আমি তাকে সরাসরি ডাকলাম, নীলাপু, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? কি কথা? আবার কোনো রুটিনের সমস্যা? আমার এখন দেরি হচ্ছে। না, এটা রুটিনের সমস্যা নয়, এটা আমার জীবনের রুটিনের সমস্যা। মানে কি? পরিষ্কার করে বলুন, আপনার কথাবার্তা অদ্ভুত লাগছে। একটু না ঘাবড়ে চোখ দুটো তার চোখে রেখে, আপু, গত কয়েক সপ্তাহ ধরে আমি বুঝতে পারছি আমার জীবনে আপনি খুব জরুরি হয়ে উঠেছেন। আমি যখন প্রথম আপনার সাথে লাইব্রেরিতে ধাক্কা খেয়েছিলাম, সেদিন আপনার রাগের মধ্যেও একটা আকর্ষণ অনুভব করেছিলাম। কি বলছেন এসব? ইভান, সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। না, সীমা ছাড়িয়ে যাচ্ছি না, আমি সত্যিটা বলছি। আপনি হয়তো খুব জেদি, রাগী এবং কঠোর, কিন্তু আমি দেখেছি আপনার ভেতরে সেই নরম মনটাকে, যে কিনা নিজের দুশ্চিন্তা একা সামলাতে চেয়েছিল। আপনার এই জেদটাকেও আমি ভালোবাসি। আমি আপনাকে শুধু সিনিয়র হিসেবে দেখি না, আমি আপনাকে আমার জীবনের বিশেষ মানুষ হিসেবে দেখতে চাই। আমি আপনাকে ভালোবাসি নীলাপু। আপনি কি আমার প্রেমিকা হবেন? নীলাপু পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তার রাগে চোখগুলো যেন বড় বড় হয়ে উঠল। কয়েক সেকেন্ড ধরে শুধু নীরবতা। আমি প্রস্তুত ছিলাম একটা চরম বকা বা চড় খাওয়ার জন্য। আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জুনিয়র, এটা ভার্সিটি। আর আপনি কি সাহস নিয়ে আমাকে... প্লিজ আমার দিকে তাকান। আমি জানি আপনি আমাকে এড়িয়ে যেতে পারতেন, বকা দিতে পারতেন, কিন্তু আপনি দেননি। বরং আপনি আমার সাথে কথা বলছেন, আমার ওপর ভরসা করেছেন। আমি অপেক্ষা করতে রাজি, কিন্তু আমি মিথ্যা বলতে রাজি নই। উত্তরটা সরাসরি দেবেন, হ্যাঁ নাকি না। নীলাপু আমার হাত ছাড়িয়ে নিলেন, মাথা নিচু করে রইলেন কিছুক্ষণ। এরপর তিনি খুব নিচু স্বরে অনেকটা ফিসফিস করে বললেন, ইভান, আপনি খুবই জেদি, ঠিক আমার মতোই। তাহলে আপনার উত্তরটা কি? আমি জানি না, কিন্তু আমি আপনার জেদটাকেও দেখতে চাই। হ্যাঁ।
আনন্দে প্রায় লাফিয়ে উঠে বললাম, আপনি সিরিয়াসলি বলছেন? একদম সিরিয়াস। তবে একটা শর্ত আছে, প্রথম দিকে কেউ জানবে না। আপনি আমার কোনো রুটিন বা কাজের ক্ষেত্রে নাক গলাবেন না। আর হ্যাঁ, সব সময় আমাকে সম্মান দিয়ে নীলা আপু বলে ডাকবেন। আপনার সব শর্ত মেনে নিলাম নীলা আপু। সেদিন থেকে শুরু হলো আমাদের সম্পর্কের নতুন রুটিন। নীলা আপু বাইরে ছিলেন সেই জেদি সিনিয়র, আর আড়ালে আমার মিষ্টি প্রেমিকা। আমাদের সুন্দর সময়গুলো ছিল অসাধারণ। লেকচার হলের পেছনে ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে, আর গভীর রাতে ফোন কলে তিনি তার জেদ ভুলে যেতেন। তিনি তখন শুধু নরম মনের নীলা। আমরা প্রায়ই ক্যাম্পাসের ক্যাফেতে লুকিয়ে কফি খেতাম। তিনি তখনও আমাকে মাঝে মাঝে আদেশ দিতেন, ইভান, কফিটা একটু গরম করাও। কিন্তু সেই আদেশের মাঝে এখন ভালোবাসা মিশে থাকত। তার সাথে সময় কাটানোর সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল যখন তিনি তার সব জেদ ছেড়ে আমার কাঁধে মাথা রেখে বলতেন, আপনি কেন এত ভালো ইভান? কেন আপনি আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললেন? আর আমি শুধু হাসতাম, কারণ সেদিন লাইব্রেরিতেই আমি বুঝেছিলাম এই জেদি সিনিয়রকেই আমার জীবনে প্রয়োজন। আমাদের সম্পর্কটা ছিল জেদ আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। আর আমি নিশ্চিত ছিলাম এই জেদি আপুটাকেই আমি সারা জীবন আগলে রাখতে চাই। নীলা আপুর সাথে আমাদের প্রেমের সেই মিষ্টি সময়গুলো কাটছিল একে অপরের জেদ আর ভালোবাসার মধ্যে দিয়ে। আমাদের সম্পর্কটা দিন দিন গভীর হচ্ছিল, কিন্তু জীবনের পথ তো সবসময় মসৃণ হয় না। সেদিন আমি ভার্সিটি থেকে ফিরেই বেশ খুশি মেজাজে ছিলাম। কারণটা আর কিছু নয়, নীলা আপু আজ আমাকে সবার সামনে একবার চোখ মেরেছিলেন। এমন ছোট ছোট দুষ্টুমিগুলো আমাদের প্রেমের রসদ ছিল। আমি ঘরে ঢুকতেই দেখলাম বাবা মা দুজনেই বসার ঘরে বসে আছেন এবং তাদের মুখে বেশ আনন্দের ছাপ। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। কী ব্যাপার বাবা মা, আজ এত খুশি তোমরা? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ রে বাবা, তোর জন্যই তো সুখবর। তোর বাবা তোর জন্য একটা খুব ভালো পাত্রী খুঁজে এনেছেন। আমরা বিয়েটা ঠিক করে ফেলবো ভাবছি। শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। বিয়ে? কার বিয়ে? মা, তুমি কি বলছো এসব? আমার বিয়ের কথা? হ্যাঁ রে বাবা, তোর আর কত দেরি হবে? আমরা চাই এবার তুই সেটেল হয়ে যা। মেয়ে খুবই ভালো, শিক্ষিত, আর আমাদের খুব পছন্দ হয়েছে। মা, তুমি জানো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, আর আমার পড়াশোনা চলছে। আমি এক্ষুনি এসব নিয়ে ভাবতে চাই না। তোমরা কেন আমাকে জিজ্ঞেস না করে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ? শোন ইভান, আমরা সব তোর ভালোর জন্য করছি। মেয়েটা দেখলেই তোর পছন্দ হবে, আর আমাদের পারিবারিক ব্যবসার জন্য এটা খুব জরুরি। শোন, তোর মায়ের পছন্দের মেয়ে, কোনো ভুল হবে না। না বাবা, আমি রাজি নই। আমার নিজের জীবন নিয়ে কিছু পরিকল্পনা আছে। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। প্লিজ মা, তোমরা না করে দাও। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? থাকলে সরাসরি বলো, নয়তো আমরা কেন তোর অমতে কিছু করব? একটু থেমে, কারণ নীলার নাম এক্ষুনি বলতে চায় না। না মা, পছন্দ নেই, কিন্তু আমি এখনই বিয়ে করব না। তোমরা প্লিজ বোঝার চেষ্টা করো। দেখ, তুই যখন পছন্দই করিসনি তখন একবার মেয়েটার ছবি দেখ। তোর মুখ দেখেই আমরা বুঝতে পারছিলাম তুই একটু রেগে যাবি, তাই আমি ছবিটা নিয়ে বসেছি। এই দেখ। মা তার মোবাইলটা এগিয়ে দিলেন। বিরক্তি নিয়েই আমি ছবিটার দিকে তাকালাম। ছবিটা দেখেই আমার চোখ কপালে উঠল। আমি প্রায় চিৎকার করে উঠলাম, কি? এই ছবি? এটা কার ছবি? মা, তুমি কি নিশ্চিত? কেন রে, খুব পছন্দ হয়েছে বুঝি? আমরা তো জানতাম আমাদের পছন্দ আর তোর পছন্দ মিলে যাবে। এই মেয়েটির নাম নীলা, খুব ভালো মেয়ে, একটি ভালো পরিবার থেকে এসেছে। নীলা? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই সেই জেদি সিনিয়র যার সাথে আমার 2 মাস ধরে প্রেম চলছে। মা, তুমি এই ছবি কোথা থেকে পেলে? উনি কি করেন?
কী রে বাবা, এত আগ্রহ কেন? উনি তোর চেয়ে 1 বছরের সিনিয়র, একই ভার্সিটিতে পড়ে। সব খোঁজ খবর নিয়েই তোর বাবা ঠিক করেছেন। ও মাই গড, তোমরা এত দারুণ একটা কাজ করেছো। আমার আমার একটু মাথা ধরেছে, আমি রুমে যাচ্ছি, তোমরা চিন্তা করো না। মা বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি এক লাফে নিজের রুমে চলে গেলাম। আমার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে। এটা স্বপ্ন না তো? এটা কি হলো? এটা কি শুধুই কাকতালীয়, নাকি প্রকৃতির কোনো উপহার? আমার প্রেমিকা, যাকে আমি লুকিয়ে ভালোবেসেছি, সেই আমার জন্য ঠিক করা পাত্রী। সঙ্গে সঙ্গে আমি নীলাকে কল করলাম। রিং হচ্ছে। কলটা ধরো নীলা আপু। তুমি কেন আমার জন্য অপেক্ষা না করে এত বড় একটা সারপ্রাইজ লুকিয়ে রেখেছিলে? আমি তখনও হাঁপাচ্ছিলাম, কারণ ঘটনাটা আমার কাছে অবিশ্বাস্য ঠেকছিল। অবশেষে কলটা ধরল নীলা। ফোনের ওপাশ থেকে ভেসে এলো সেই জেদি কিন্তু এখন মিষ্টি হাসিমাখা কণ্ঠস্বর। হ্যালো জেদি প্রেমিক, এত উত্তেজনা কিসের? আমি তো জানতাম আপনি কল করবেন। উত্তেজনা কিসের মানে? তুমি জানো আমি এক্ষুনি কি দেখে এলাম? তুমি তুমি আমার জন্য ঠিক করা পাত্রী। এটা কি করে সম্ভব নীলা আপু? সারপ্রাইজ? আসলে আপনার আর আমার মা কলেজ লাইফ থেকেই খুব ভালো বান্ধবী ছিলেন। তারা অনেক দিন ধরেই চাইছিলেন যে তাদের বন্ধুত্বটা পারিবারিক বন্ধনে বাধা পড়ুক। তাই তারা সব খোঁজ খবর নিয়ে আমাদের দুজনের ব্যাপারটা ফাইনাল করে দিয়েছেন। আর তুমি এত বড় একটা খবর আমার থেকে লুকিয়ে রাখলে? এতক্ষণ ধরে আমাকে শুধু রুটিন আর অ্যাসাইনমেন্টের নাম করে লেকচার দিয়ে যাচ্ছ। আমি তো দেখতে চেয়েছিলাম আমার সাথে প্রেম করার পর আপনার মধ্যে জেদ কতটা বাড়ে। তবে আপনি খুব ভালোভাবে পাশ করেছেন। আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, তার আগেই মা বাবা সব ঠিক করে দিলেন। সবটাই সুন্দর একটা কাকতালীয় ঘটনা, তাই না? এটা কাকতালীয় নয় নীলা আপু, এটা উপরওয়ালার উপহার। আমাদের মধ্যে প্রেমের সম্পর্কটা ছিল সবার চোখ এড়িয়ে, কিন্তু ভাগ্য আমাদের জন্য সবার সামনে প্রেমের সম্পর্কটাকে স্থায়ী করে দিল। এরপর থেকে আমাদের সুন্দর সময়গুলো আরও মধুর হতে শুরু করলো। কলেজ শেষে আমরা আর লুকিয়ে নয়, বরং সবার সামনেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতাম। তিনি আমার সমস্ত ছোট ছোট পাগলামিকে শাসন করতেন, আর আমি মুগ্ধ হয়ে তার কঠোর প্রেমটা উপভোগ করতাম। দেখতে দেখতে সেই শুভ দিনটি এলো, আমাদের বিয়ের দিন। আজ নীলা আপু শুধু আমার জেদি সিনিয়র বা গোপন প্রেমিকা নন, তিনি আজ আমার স্ত্রী হতে চলেছেন। ইসলামিক পদ্ধতিতে আমাদের আকদ সম্পন্ন হলো। আমি মসজিদের ইমামের সামনে বসেছিলাম, বুক ভরা উত্তেজনা নিয়ে। কবুল বলার পর মনে হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন আজ স্যাটেল হলো। মা বাবার চোখে ছিল আনন্দা অশ্রু, আর নীলাপুর মুখে ছিল সেই চিরচেনা জেদি ভাব, যা এখন ভালোবাসায় মোড়ানো। বিয়ের সময় যখন তিনি আমার দিকে তাকালেন, তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর বিশ্বাস আর ভালোবাসা। বাসর ঘরে মিষ্টি রোমান্স। বাসর ঘরে প্রবেশ করলাম। আমার জন্য অপেক্ষা করছে আমার স্বপ্নের রানী। ঘরের পরিবেশটা ছিল স্নিগ্ধ আর সুগন্ধি ভরা। নীলাপু লাল বেনারসিতে যেন আরও বেশি মোহনীয় হয়ে উঠেছিলেন। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, তার মাথার ঘোমটাটা সরালাম। আমার সামনে তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি। তিনি লজ্জায় চোখ নামিয়েছিলেন। তার সেই জেদি ভাবটা তখন কোমলতায় ঢেকে গেছে। আমি তার হাতটা ধরলাম। তার হাতটা ঠান্ডা ছিল। আমি বুঝলাম তিনি বাইরের জগতে যতই জেদি হন না কেন, ভেতরে তিনি এখনও খুব লাজুক। ইভান, আজ এত চুপ কেন আপনি? আমার সেই জেদি প্রেমিকটা কোথায় গেল? মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমার জেদি প্রেমিকাকে আমি আজ আমার পাশে বসিয়েছি। এখন শুধু রোমান্স আর ভালোবাসা। আজ থেকে এই জেদ শুধু আমার জন্য নীলাপু। আমি আপনার চোখ থেকে ভয়, চিন্তা বা বিরক্তি কোনোটাই দেখতে চাই না। আমি শুধু দেখতে চাই
আমার জন্য আপনার ভালোবাসা। আপনি সত্যিই খুব জেদি। একটা বই ফেলার অপরাধে আমার সাথে লেগে রইলেন। আমি সত্যিই ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করেন। ঘৃণা? ধুর, আপনি আমার ওপর রাগ দেখাচ্ছিলেন বলেই তো আপনার প্রতি আমার আকর্ষণ বাড়ছিল। মনে আছে যখন আপনি বলেছিলেন আপনার আশেপাশে না থাকতে? মনে আছে। আর আপনি তখন আমার কথা না শুনেই আমার পেছনে লেগেছিলেন। আসলে আমিও জানতাম না আমার মা কখন আপনার মাকে আমার ছবি দিয়েছেন। আমিও আপনার মতো বিস্মিত হয়েছিলাম, তবে আপনাকে দেখে খুব খুশি হয়েছিলাম। আমি তো আপনাকে পেয়ে আকাশের চাঁদ হাতে পেয়েছি নীলা আপু। আপনি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর ভুল। ভুল? আপনি কি বলতে চাইছেন আমি আপনার জীবনের ভুল? আমি তাকে আরও কাছে টেনে নিলাম। একদম ভুল। যদি সেদিন লাইব্রেরিতে আপনার ওপর রাগ না দেখিয়ে আমি দূরে চলে যেতাম, তবে সেই ভুলটা হতো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনাকে এভাবে কাছে পাওয়ার জন্য সেই সামান্য ভুলটা তো আশীর্বাদ। আমি তাকে আলতো করে চুম্বন করলাম। সমস্ত জেদ, সমস্ত সিনিয়রগিরি, সমস্ত অভিযোগ সব কিছু মুছে গেল সেই চুম্বনে। আমাদের দুজনের ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। এরপর বাকি রাতটা কেটে গেল মিষ্টি রোমান্স আর নতুন জীবন শুরুর সুন্দর গল্পে। এটা ছিল আমার আর আমার জেদি সিনিয়র আপুর ভালোবাসার সেই শুরু, যা চিরকাল ধরে চলবে। গল্পটি এখানে সমাপ্তি হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।